বাবা অন্তরঙ্গ হওয়ার জন্য যখন আমার গায়ের শাড়ি টেনে খুলে ফেলে তখন আমার মধ্যে ভয়, লজ্জা, ঘৃণা সবটা একত্রে করছিল। যে মানুষটিকে আমি আমার সবচেয়ে ভালোবাসার জায়গা, আমার বাবার জায়গা দিয়েছি, সেই মানুষটা কিনা আমাকে এভাবে ভোগের নজরে দেখলো। আমার ভাবতেও লজ্জা করছে। বাবা আমার শাড়ি খুলে ফেলে আমার ব্লাউজে হাত দেয়। আমি ভয় চিৎকার করে উঠি। সম্মান বাঁচানোর জন্য সবার সাহায্য চাইছি, কিন্তু না, কেউ শুনছে না। বাড়িতে পার্টি হচ্ছে, সাউন্ড বক্সে গান বাজছে। সেই গানের শব্দ পার করে আমার চিৎকার কারো কান অবধি যাচ্ছে না। আমি বাবাকে অনুনয় করে বললাম, প্লিজ বাবা, আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এমনটা করো না। আমি তোমার মেয়ে হয়। কিসের মেয়ে? তুই তো আমার সৎ মেয়ে। তুই জানিস আমি তোর মাকে কেন বিয়ে করছি? বাবার মুখে এই কথা শুনে আমি তার দিকে অসহায় চোখে তাকিয়ে রইলাম। বাবা নিজে থেকে বলে, আমি তোর মাকে বিয়ে করছি কারণ আমার তোকে পছন্দ হয়েছিল, কিন্তু তোর মাকে তো এসব কথা বলা যায় না। সহজে রাজি হয় না, সহজে রাজি হবে না বুঝতে পেরে তাকেই পটাই। লাভ অবশ্য আমার। তোর মাকে পেলাম, আজ তোকেও পাবো। বাবা এমন করো না প্লিজ, আমাকে ছেড়ে দাও। তুমি আমাকে সৎ মেয়ে ভাবলেও আমি তোমাকে সৎ বাবা ভাবিনি কখনো। আমি তোমাকে সবসময় নিজের বাবার মতো ভেবেছি, আর আমি তোকে আমার ভোগ বস্ত্র হিসেবে দেখেছি। চলে আবার নকরা না করে সুন্দর মতো কাছে আয়, তুও মজা নে, আমাকেও মজা নিতে দে। এই কথা বলে বাবা আমার ব্লাউজ টেনে ফেলে। এখন আমি সায়া এবং এনার পরে বাবার সামনে দাঁড়ানো। লজ্জায় বাবার দিকে চোখ তুলে তাকাতে পারছি। বাবা যখন হাত বাড়িয়ে আমার বুকে হাত নিতে দেবে সেই সময়ও দরজা ভেঙে রুদ্র ভাইয়া ঘরের মধ্যে ঢুকে পড়ে। সে আমাকে এবং বাবাকে এই অবস্থা দেখে প্রচণ্ড রেগে যায়। রাগান্তিক হয়ে সে বাবাকে একটা লাথি বসিয়ে দেয়। চিৎকার দিয়ে বলে, তোর এত বড় সাহস কি করে হলো? এত বড় বুকের পাটা যে আমার রুদ্রানীর গায়ে হাত দিলি তুই? এটা বলে রুদ্র ভাইয়া আরও একটা লাথি বসিয়ে দেয়। বাবা মার খেয়ে দ্রুত পালিয়ে যায়। রুদ্র ভাইয়া তার পেছনে যেতে নিলে আমি তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আটকাই। আমি বলি, না ভাইয়া, আপনি আর কিছু করবেন না প্লিজ। কি, তোর সঙ্গে এত বড় কাজ করতে চাইলো লোকটা, তুই বুঝিস আমি তাকে ছেড়ে দিতাম? রুদ্র ভাইয়া কথার জবাবে আমি হ্যাঁ বললে সে আমাকে ছাড়িয়ে এক থাপ্পড় বসিয়ে দেয়। রুদ্র ভাইয়া থাপ্পড় খেয়ে আমি ছিটকে দূরে পড়ে যাই। রুদ্র ভাইয়া চিৎকার দিয়ে বলে, লোকটা তোকে স্পর্শ করেছিল, সেটা তোর মজা লাগছিল? খুব মজা লাগছিল না, তাই আমাকে বাধা দিলি? খুব মজা। নিজের বাপ গায়ে হাত দিচ্ছে অমনি তোর নিচ থেকে রস পড়া শুরু করেছে, তাই না? রুদ্র ভাইয়া থাপ্পড় খেয়ে যতটা না কষ্ট পেলাম, তার মুখের কথা শুনে আরও বেশি কষ্ট পেলাম। আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। এটা দেখে রুদ্র ভাইয়া চিৎকার দিয়ে বলে, একদম নাকা কান্না করবি না কুত্তার বাচ্চা, বাপের ছয় মজা নিচ্ছিলি, আমি এসে ভুল করলাম না? এটা বলে রুদ্র ভাই আমার বাহু চেপে ধরে। আমি ব্যথায় চিৎকার দিয়ে উঠি। কোনো মতে বলি, এইসব লোক জানাজানি হলে আমার সম্মান যাবে, অন্য কারো কিছু যাবে না। এই কথা বলে আমি কান্নায় ভেঙে পড়লাম। আমার কথা শুনে রুদ্র ভাইয়া বুঝতে পারলো আমি কেন তাকে বাধা দিয়েছিলাম। এটা বুঝতে পেরে রুদ্র ভাইয়া আমায় গলা জড়িয়ে ধরে বলে, পাখি, এই জন্যে বাধা দিচ্ছিলি? তার মানে তোর ওইসবে মজা লাগেনি, খুব কষ্ট লাগছিল তাই না? আমি মাথা নাড়তে রুদ্র ভাইয়া আমাকে জড়িয়ে ধরে, আমাকে বুকে জড়িয়ে নিয়ে রুদ্র ভাইয়া বলে, পাখি, আমি যদি না আসতাম তাহলে কি হতো? ও তো তোকে খেয়ে দিত। ছি, যে লোকটাকে তুই বাবা ডাকিস সে আমার কাজ করলো। যাকে আমি চাচা হিসাবে সম্মান করতাম সে এত বড় কাণ্ড ঘটাতে চাচ্ছিল। আমার তো ভাবতেও খারাপ লাগছে। রুদ্র ভাইয়া ব্যস্ত হয়ে পড়ল। আমার গালে কয়েকটা চুমু বসিয়ে দিয়ে বলে, তোর লাগেনি তো পাখি? একদম লাগেনি? আমি মাথা নাড়িয়ে না বুঝালাম। রুদ্র ভাইয়া আমার গায়ে যেখানে সেখানে হাত দিচ্ছিল। সে হাত দিয়ে জিজ্ঞেস করে, সত্যি লাগেনি পাখি? ওই লোকটা যখন তোকে ছুলো তখন তোর কষ্ট হচ্ছিল তাই না পাখি? আমার কষ্ট হয়েছে জেনে আপনার এত কষ্ট হচ্ছে কেন রুদ্র ভাইয়া? আপনি কি আমাকে পছন্দ করেন? আমার এই কথা শুনে রুদ্র ভাইয়া থ মেরে যায়। সে একদম চুপ হয়ে যায়। তারপর কিছু একটা মনে হতে কঠিন গলায় বলেন, না, তাহলে এত ব্যস্ত হয়ে পড়লেন কেন? আমার এই কথা জবাবে রুদ্র ভাইয়া বলে, রাস্তার কুত্তার সাথে যদি এমন আচরণ হতো তাহলেও আমি ব্যস্ত হয়ে পড়তাম, বিশেষত যদি জানতাম আমার বাড়ির সদস্য আমার চাচা এই ঘটনাটাও জড়িত। তার মানে এটা নয় যে আমি তোকে পছন্দ করি। তোর মতো একটা ফালতু মেয়েকে আমি পছন্দ করব কেন? আপনি আমাকে রাস্তার কুত্তার সাথে তুলনা করলেন রুদ্র ভাইয়া? হ্যাঁ করলাম। তোরা তার মধ্যে পার্থক্য? এটা বলে রুদ্র ভাইয়া মুখ ঘুরিয়ে নেয়। তারপর বলে, পোশাক পরে নে, আর হ্যাঁ, শাড়ি পরিস না। দেখা যাবে আবার শাড়ি পরবি, আবার ছেলেদের সাথে ঢলাঢলি করবি, যা দেখে তাদের লোভ হবে। চাচার দোষ দিয়ে কী লাভ? তুই যদি নিজেকে মেলে ধরিস
তাহলে সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে? রুদ্র ভাইয়ের এই কথায় অপমান, লজ্জা আর মাথা নত হয়ে গেলাম। আমি কষ্ট ভরা দুই চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছি। সেই সময় রুদ্র ভাইয়া বলে, পোশাক পরবি নাকি ইনারের পরে দাঁড়িয়ে থাকবে? ওগুলো কত বড় হয়েছে, এটা দেখাতে বুঝি ভালো লাগে? ছি রুদ্র ভাইয়া, আপনি এত অজঘন্য, অসভ্য। এটা বলে আমি কাপড় তুলে বুকে ধরলাম। রুদ্র ভাইয়া আমার দিকে রাগি চোখে তাকিয়ে ঘর থেকে বের হলেন। দরজার কাছে গিয়ে বললেন, দ্রুত জামা কাপড় পরে বাহিরে আয়, এখন থেকে প্রতি সেকেন্ডে আমার চোখের সামনে থাকবে। রুদ্র ভাইয়া আর না দাঁড়িয়ে চলে গেল। আমিও জামা কাপড় পরে বাহিরে এলাম। বাইরে আসতে বাবাকে দেখলাম একটু সামান্য ড্রিঙ্ক করছে। তাকে দেখে ঘৃণার চোখ সরিয়ে নিলাম। সেই মুহূর্তে রুদ্র ভাইয়া আমার পাশে এসে দাঁড়ায়। তারপর বলে, কি রে বাপ, দেখছিস তোর ছোঁয়া মজা লাগছিল বেশি, যে এখান থেকে দেখছিস ট্যাপ ট্যাপ করে। রুদ্র ভাইয়া, আপনি কি আমার সাথে ভদ্রভাবে কথা বলতে পারেন না? তুই রুদ্ধ খানের ভদ্র ভাষার যোগ্য নস, তাহলে আমার সাথে কথা না বলে থাকুন প্লিজ। কত বড় আকৃষ্ট তুই, এত বড় বিপদ থেকে বাঁচালাম, কই ধন্যবাদ জানাবি তা নাকি তর্ক করছিস? এই কথা শুনে আমি চুপ হয়ে গেলাম। সত্যি তাই, আজ রুদ্র ভাইয়া না আসলে কি যে হতো। বাবা তো আমার সম্মানটা নিয়ে নিত। ছি, ওই লোককে এখনো বাবা বলছি? সে আদ্য বাবার যোগ্য নয় কখনো, সে আদ্য বাবা হওয়ার যোগ্য কখনো না। এইসব ভাবনার মাঝে রুদ্র ভাইয়া ডাক দিতে আমায় হুঁশ ফেললো। আমিও প্রাণ হেসে বললাম, ধন্যবাদ ভাইয়া, সত্যি আপনি আজ আমার অনেক বড় উপকার করেছেন। আমি আপনার কাছে চিরঋণী হয়ে থাকবো। তুই চাইলে ঋণ শোধ করতে পারিস মানে? আমার এই কথার জবাবে রুদ্র ভাইয়া যা বলল সেটা শুনে আমি বিরক্ত হলাম। রুদ্র ভাইয়া বলল, তোর ওইগুলো অনেক সুন্দর, তুই চাইলে আমি আরো সুন্দর করতে পারি, যে ব্যবস্থা করে দিয়ে তুই ঋণ শোধ করতে পারিস।